নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আপনাদেরকে আমি হাতে লিখে এমন ৩টি টাইপের এসআইআর ফর্ম বা এনিউমারেশন ফর্ম দেখাবো। যারা ভাবছেন যে এসআইআর এর মধ্যে অনেক জটিলতা রয়েছে, তারা কিন্তু আর সেটা ভাববেন না। আমি দেখাতে চলেছি বিএলও নিজে হাতে লিখে ফিল আপ করেছেন এমন ৩টে টাইপের ফর্ম, আপনাদের যাতে ধারণাটা অনেকটা সহজ হতে বাধ্য। আর ভিডিওর মাঝেই আমি অনেকের একটি প্রশ্নের উত্তর দেব, সেটা হলো যে ফর্মটা আপনারা কোন ভাষায় ফিল আপ করবেন। এই নিয়ে তো প্রচুর মানুষ কমেন্ট করছেন, তো আমি সেই ধারণা কিন্তু আপনাদেরকে ক্লিয়ার করে দেব। তো ফার্স্ট অফ অল আমরা যে ফর্মটা দেখব তার বিষয় হলো যে যাদের নাম 2002 সালে ভোটার লিস্টে ছিল না, 2002 পর থেকে 2025-এর মধ্যে কোনো সময়ে তাদের বিয়ে হয়েছে, অর্থাৎ আমি এখানে মেয়ের কথা বলছি, এবং 2025 সালে বর্তমানে কারো স্ত্রী বা বউ, মানে অন্য জায়গা থেকে বিয়ে করে শ্বশুর বাড়ি এসেছে। 2 নম্বর যে ফর্মটা আমরা দেখব সেটার বিষয় হলো যে ছেলে অথবা মেয়ে যাদের নাম 2002 এবং 2025 দুটো তালিকাতেই আছে। আর 3 নম্বর হলো যে ছেলে অথবা মেয়ে যাদের নাম 2002 সালে ছিল না, নিজের বুথে 2025 সালে রয়েছে। তো এক এক করে আমরা প্রত্যেকটা ফর্ম দেখব এবং সেগুলো বিএলও কিভাবে ফিল আপ করেছেন সেটা আমরা বিশ্লেষণ করব। তো ভিডিওর প্রথম টপিক, যাদের নাম 2002 সালে ছিল না, 2025 সালে, অর্থাৎ যাদেরকে এখানে বউ বা স্ত্রী বলে সম্বোধন করা হচ্ছে, অন্য জায়গা থেকে যারা এসেছে। এবার আপনারা সকলেই জানেন যে সবার উপরের দিকটাতে আপনি বর্তমানে যে জায়গায় ভোটদান করেন সেই জায়গার বিএলও এবং তার ফোন নাম্বারটা দেওয়া থাকে, যাতে কোনো দরকারে তাকে একটু বিরক্ত করতে পারেন। তারপরে নিচের যে 4টি বক্স দেখছেন, এখানে দেওয়া থাকে কি, নির্বাচন দপ্তর আপনাকে আজ পর্যন্ত যতটুকু জানে সেই তথ্যটাকে এখানে লিখে গেছে। এখানে থাকে আপনার নিজের নাম, আপনার এপিক নম্বর, আপনার ঠিকানা ইত্যাদি ইত্যাদি। আর ডান পাশের বক্সটাতে আপনার ক্রমিক নম্বর, পার্ট নম্বর, কোন বুথে আপনি ভোট দেন, আপনার বিধানসভার নাম, আপনি কোন রাজ্যে বসবাস করেন, এতটুকুই কিন্তু নির্বাচন কমিশনের জানা। আর একটা জিনিস নির্বাচন কমিশনের জানা আছে, সেটা হচ্ছে যে আপনার বর্তমান ভোটার কার্ডেতে আপনি কোন ছবিটি দিয়ে রেখেছেন। তো এটা গেল। আর মাঝের যে কিউআর কোডটা দেখতে পাচ্ছেন, এটা বিএলওদের জন্য রেখে দিয়েছে। বিএলও ওনাদের মতো ওনারা কাজটা করবে। এবার যতটুকু জানার ততটুকু নির্বাচন কমিশন জানে। যেটা জানে না সেটা কি, সেটা হচ্ছে আপনি বর্তমানে কেমন দেখতে, সেটা কিন্তু নির্বাচন কমিশন জানে না। তাই পুরানো ফটোটার বদলে আপনাকে বলছে যে সাম্প্রতিক ফটো সাঁটুন। অর্থাৎ আপনি কি করবেন, একটি রিসেন্ট, খুব কম সময়ের মধ্যে তোলা এরকম একটি রঙিন পাসপোর্ট সাইজের ফটো এই জায়গায় চিটিয়ে দেবেন। এবার অনেকে প্রশ্ন করছেন যে ব্যাকগ্রাউন্ডটা, ছবির ব্যাকগ্রাউন্ডটা সাদা হতে হবে, কি নীল হতে হবে, কি হলুদ হতে হবে? দেখুন, এরকম কোনো ধরনের কোনো নির্দেশ নেই। এমনভাবে ছবিটা তুলবেন যেন আপনার ব্যাকগ্রাউন্ডটা একটু হালকা কালার হয়, যাতে বেশি ঝকঝকে চকচকে ডিপ কালার না হয়ে যায়। কারণ এই ফটোটা তো প্রিন্ট হয়ে আসবে, আপনার নিজেরই তখন দেখতে খারাপ লাগবে। তো যাই হোক, তাহলে এখানটায় সাম্প্রতিক একটা ফটো আপনি চিটিয়ে দেবেন, ফটোর ওপর কোনো কিন্তু সই করবেন না। এবার চলে আসুন যে জায়গাটাতে, দেখুন এই যে জায়গাটা, এই জায়গাটা, এই এত বড় বক্সটা, এই জায়গাটাতে আপনাকে কি করতে হবে, 2025-এর ভোটার লিস্ট অনুযায়ী আপনাকে পূরণ করতে হবে। এবার 2025-এর ভোটার লিস্ট, এটা তো এক অদ্ভুত ব্যাপার। আপনি বিয়ে করে চলে এসেছেন, এত কিছু জানেন না, বা জানলে আপনি কি করবেন, আপনি বর্তমানে যে বুথে ভোট দেন সেখানকার 2025-এর ভোটার লিস্টটা ডাউনলোড করে নেবেন। আপনার হাতের কাছে ভোটার কার্ড থাকতে পারে, কিন্তু সেটাকে সরিয়ে রাখুন, রেখে 2025-এর ভোটার লিস্ট যেটা রয়েছে সেটাকে ডাউনলোড করে আপনার নামটা কোথায় আছে, আপনার স্বামীর নামটা কোথায় আছে, খুঁজে খুঁজে দেখে নিন। এবার ধরে নিচ্ছি আপনি দেখতে পেয়ে গেলেন আপনার নাম। এবার একটু ধৈর্য ধরুন। প্রথমে আপনাকে কিন্তু ওই ভোটার কার্ডের কিছু চাওয়া হয়নি। প্রথমে আপনাকে চাওয়া হচ্ছে কি, দেখুন, জন্ম তারিখ, মাস, বছর ইত্যাদি অনুযায়ী আপনাকে এখানটায় নিজের জন্ম তারিখটা লেখার কথা বলা হয়েছে। এবার এখানেই আমি উত্তর দিয়ে দিই যে আমি, দেখুন, এখানে বাংলায় লিখেছি জন্ম তারিখটা, আপনারা চাইলে কিন্তু ইংরেজিতেও লিখতে পারেন। তাহলে এই যে ফর্মটার যে হুলিয়াটা আপনারা দেখছেন, এখানে কিন্তু আমি বাংলা এবং ইংরেজি, অর্থাৎ বাংরেজি মিশিয়ে লিখেছি, যেখানে যেমন আমার দরকার পড়েছে। বিশেষত দেখবেন যেখানে আমি নামগুলো লিখেছি সেখানে আমি বাংলা ব্যবহার করেছি, আর যেখানে সংখ্যাগুলো লিখেছি সেই জায়গাগুলোয় কিন্তু আমি ইংরেজি ব্যবহার করেছি। তো এরকমটাই করুন, এতে কোনো অসুবিধা হবে না, দেখবেন বিএলওদের সুবিধাই হবে। তো প্রথমে আপনি কি করলেন, নিজের জন্ম তারিখটাকে এখানে লিখে নিলেন। লিখে নেওয়ার পর
এবার নিচে চলে আসুন, এখানে আপনাকে বলা হচ্ছে আপনার আধার নম্বর দিতে, এবং কিন্তু সেটাও আপনার ইচ্ছাকৃত বিষয়, আপনি চাইলে দেবেন, না চাইলে নির্বাচন দপ্তরকে না দেবেন। যদি থাকে দিয়ে দিন, আমি এখানে দিয়ে দিয়েছি, আধার নম্বর দিলেন। না যদি দিতে চান তাহলে ফাঁকা রেখে দিন। এরপরে চলে আসুন, নির্বাচন দপ্তর আপনার একটি মোবাইল নম্বর চাইছে। তো আপনি এখানে নিজের মোবাইল নম্বর দিতে পারেন, চাইলে আপনার স্বামীর নম্বর দিতে পারেন, আপনার শ্বশুর মশাইয়ের নাম্বার দিতে পারেন, যাই হোক আপনার বা আপনার পরিবারের কোনো একজনের একটি সক্রিয় মোবাইল নাম্বার এখানটায় দিয়ে দিন। দিয়ে দেওয়ার পর এরপর দেখুন চাইছে আপনার পিতার অথবা অভিভাবকের নাম। ভালো করে এই জায়গাটা কিন্তু বুঝবেন, বিএলও এই জায়গাটায় কিন্তু ভালো করে বোঝাচ্ছেন। কি বলছেন উনি, যে এই জায়গাটাতে আপনার যতই অভিভাবকের নাম আকারে আপনি দেখতে পেলেন আপনার বর্তমান ভোটার কার্ডেতে অভিভাবকের নাম বা স্বামীর নাম আকারে আপনার স্বামীর নামটা রয়েছে, আপনার মাথায় কিন্তু ঘুরপাক খাবে, আরে বাবা আমি তো 2025-এ রিসেন্ট সমস্ত কিছু দিচ্ছি, তাহলে এখানে আমি বাবাকে কেন ডেকে আনবো, আমি আমার স্বামীর নামটাই দিয়ে দিই। কিন্তু একদম দেবেন না, কারণ স্বামীর নাম দেওয়ার জায়গা আপনাকে নিচে দিয়েছে, দুবার স্বামীর নাম দেওয়ার তো কোনো মানে হয় না, না? তো তাহলে আপনি কি করবেন, বাবার ডিটেলস আপনাকে এখানে চাওয়া হচ্ছে, কিন্তু সেটাও আবার 2025-এর ভোটার লিস্টে। প্রশ্ন আসবে এখন, 2025-এর ভোটার লিস্ট তো আপনি বর্তমানে যে শ্বশুর বাড়িতে থাকেন সেখানে একটা ডাউনলোড করলেন, তাহলে এখন কি হবে, বাবাকে আপনি ফোন করুন, ফোন করে বলুন যে বাবা 2025-এর ভোটার লিস্ট, মানে তোমার ওখানের 2025-এর ভোটার লিস্ট আমাকে একটু ডাউনলোড করে দাও। বাবা যদি না পারেন আপনাকে বলবে তুই একটু ডাউনলোড করে নে। তাহলে আপনি কি করবেন, আপনি আগে যেখানে থাকতেন বাপের বাড়িতে, যেখানে ভোট দেয়া হতো আর কি, আপনার বাবা মা ভোট দিতে যেত, সেই বুথের 2025-এর ভোটার কার্ডটা ডাউনলোড করে নেবেন। বাবার ভোটার কার্ডের ছবি পাঠিয়ে দিতে বললেন, আর সেখানে যেমন লেখা আছে আপনি দেখে দেখে লিখে দেবেন। তো এই জায়গাটায় আপনাকে কি করতে হবে, আপনার বাবার নামটা লিখতে হবে। দেখুন আমি এক্সাম্পল আকারে এখানে ব্যবহার করেছি নরহরি মণ্ডল। তো কি করতে হবে, ওই 2025-এর ভোটার লিস্টে আপনি খুঁজতে খুঁজতে বাবার নাম পেয়ে গেলেন, কাছাকাছি আপনার মায়ের নামটাও থাকবে, একটু পরে আসছি আমি। তো ওই 2025-এর লিস্ট দেখে, মানে আপনার বাপের বাড়ি 2025-এর লিস্ট দেখে আপনি বাবার নামটা এখানে লিখে দিলেন, আবার আপনি ব্র্যাকেটে লিখে দিলেন বাবার নাম, এটা বোঝার সুবিধার জন্য করা হয়েছে। তো আপনি লিখতেও পারেন, না লিখতেও পারেন, হয়ে গেল। বাবার নামটা খুঁজে পাওয়ার পর একটু তার ডান দিকটা দিয়ে যাবেন, দেখবেন লেখা আছে এপিক নম্বর। দেখুন এখানেও এই ঘরটাতে লেখা আছে পিতার অথবা অভিভাবকের এপিক নম্বর যদি থাকে। আপনি যদি 2025-এর লিস্টে আপনার বাবার এপিক নম্বর বা ভোটার কার্ডের নম্বরটা দেখতে পান, তাহলে আপনার মন ছটফট করবে, আছে যখন দিয়ে দিই, তো দিয়ে দেওয়া হলো। যদি না পান তাহলে ছেড়ে দেবেন। এরপরে হচ্ছে যে মায়ের নাম চলে এলো। দেখুন বাবার নাম যেখানে আছে স্বাভাবিকভাবে সেই লিস্টের একদম তলাতেই বা পাশে আপনার মায়ের নামটা থাকবে। যতই আপনি মায়ের নামের বানান জানুন না কেন, আপনি কিন্তু ওই লিস্ট দেখেই মায়ের নামটা এখানে লিখে ফেলবেন। ঠিক একইভাবে মায়ের নামের পাশে আপনি মায়ের ভোটার কার্ডের নম্বরটা পেয়ে যাবেন, সেটাও দেখে দেখে এখানেতে মায়ের ভোটার কার্ডের নম্বরটা লিখে দেবেন। যদি মনে হয় দেবেন না তো না দেবেন, কিন্তু থাকলে চেষ্টা করবেন যেন দিয়ে দেওয়া যায়। তাহলে বাবা এবং মায়ের ঘটনা কিন্তু এখানে চলে গেল পুরোটাই 2025-এর বাপের বাড়ির ভোটার লিস্ট দেখে। এবার চলে আসতে হবে আপনাকে নিজের স্বামীর ব্যাপারেতে। চলে আসুন, এখানে রয়েছে স্বামী অথবা স্ত্রীর নাম। আমি এখানে যেহেতু মহিলার বিবরণ দিচ্ছি, তাই এখানে বিবাহিতা উনি, তাই উনি এখানে স্বামীর ডিটেলস দেবেন। এবার উনি কি করলেন, স্বামীর নাম উনি সবই জানেন, নামের বানান জানেন, নিজে কনফার্ম, তা সত্ত্বেও উনি কি করবেন, নিজে যেখানে ভোট দিচ্ছেন বর্তমানে অর্থাৎ শ্বশুর বাড়িতে, সেখানকার 2025-এর ভোটার লিস্টটা ডাউনলোড করবেন। ডাউনলোড করে করে স্বামীর নাম কোথায় রয়েছে খুঁজবেন, খুঁজে দেখবেন যে স্বামীর নামের বানানটা ঠিক এরকমই আছে কিনা, দেখে দেখে লিখে দেবেন এখানেতে। স্বামীর নাম যদি থাকে, মানে যদি আপনি বিবাহিতা হন তাহলে অবশ্যই কিন্তু স্বামীর নামটা দিয়ে দেবেন, স্বামী যদি আপনার বর্তমান থাকে। তাহলে এরপরে রয়েছে কি, স্বামী অথবা স্ত্রীর এপিক নম্বর যদি থেকে থাকে। আপনি যেহেতু এই ওপরের ঘরটাতে স্বামীর নাম দিচ্ছেন, আর স্বামীর নাম খুঁজতে গিয়ে স্বামীর নামের পাশে ওনার ভোটার কার্ডের নম্বর বা এপিক নম্বর থাকবে না, এটা কি হয়? তো সেখান থেকে আপনি দেখে নিয়ে এখানে লিখে দেবেন। তাহলে এতক্ষণ যা বললাম এই টোটাল বক্সটাতে, এত বড় বক্সটাতে কি দিচ্ছেন, 2025-এর তথ্য। একবার উঁকি দেবেন বাপের বাড়ির 2025-এর ভোটার লিস্টে, আর একবার উঁকি দেবেন নিজে যেখানে বসবাস করছেন শ্বশুর বাড়ির সেখানের 2025-এর ভোটার লিস্টে। তাহলেই কিন্তু 2025 সংক্রান্ত যে ঝামেলাটা সেটা আপনার মিটে যাবে। এটা গেল, ক্লিয়ার হয়ে গেল আশা করছি। এবার নিচের দিকটায় আসবে। এরপর নিচের দিকে এসে আপনাদের প্রথমেই মনে প্রশ্ন আসবে, আরে বাবা বিএলও কি কিছু জানে না? নিশ্চয়ই জানে। উনি ডান দিকের কলামটা শুধু ফিল আপ করেছেন, বাম দিকের কলামটা করেননি।
কারণ ভালো করে দেখুন, আমি ফর্মের প্রথমের দিকেই বলেছিলাম যে এই যে মহিলা, ইনি যে বাড়ির বউ, এনার কিন্তু 2002 সালে বাপের বাড়িতে নাম ছিল না। তাহলে 2002 সালে যাদের বাপের বাড়িতে নাম নেই, তারা কিন্তু চোখ বন্ধ করে এই বাম দিকটাকে একদম ফাঁকা রেখে দেবেন, কোনোভাবেই এই বাম দিকটাকে দেখবেনই না। এখানে লেখা তো দূরের কথা, তাহলে বাম দিক ফাঁকা গেল। তাহলে বাম দিক যদি ফাঁকা যায়, তাহলে কি করতে হবে, ডান দিকটা ওনাকে ফিল আপ করতে হবে কার নাম দিয়ে, 2002 সালের কোনো এক আত্মীয়, সেটা হতে পারে ওনার বাবা, ওনার মা, ওনার ঠাকুরদা বা ওনার ঠাকুরমা, তাদেরকে দিয়ে কিন্তু এই জায়গাটা ফিল আপ করতে হবে। দেখুন এখানে পরিষ্কার বলা হয়েছে আত্মীয়ের বিবরণ যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ এসআইআর-এ দেওয়া আছে। অর্থাৎ বিয়ে হওয়ার আগে 2002 সাল বা তার কিছুটা পরবর্তী সময় হয়তো উনি বাপের ঘরে কাটিয়েছেন, সেই সময় ধরে নেওয়া হচ্ছে যে ওনার বাবা অথবা মা, ঠাকুরদা, ঠাকুরমা কারণ না কারণ নিশ্চয়ই ওই 2002 এর লিস্টে নাম আছে, ধরে নিয়েই কিন্তু এই জায়গাটা ফিল আপ করা হয়েছে। তাহলে এই জায়গাটা ফিল আপ করার জন্য কি করতে হবে, আবার সেই বাপের ঘরেই ফিরে যেতে হবে। কিন্তু এবারে আর বাপের বাড়ির 2025-এর লিস্ট উনি দেখবেন না, উনি দেখবেন 2002 এর ভোটার লিস্ট। যদিও সেই সময় হয়তো 2002 এর ভোটার লিস্ট সম্পর্কে এই মহিলার কোনো জ্ঞানই ছিল না, কিন্তু জ্ঞান সংগ্রহ করে ওনার বাবা মা যে জায়গায় ভোট দিতেন মোটামুটি সেই জায়গাটাকে একটু জেনে নিয়ে তখনকার 2002 এর ভোটার লিস্টটাকে ডাউনলোড করবেন। ডাউনলোড করলেন, খুঁজে 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 এবার তিনি কি করলেন, নিজের বাবার নাম, নিজের মায়ের নাম রয়েছে কিনা চেষ্টা করলেন, পেয়েও গেলেন। এবার উনি কি করলেন, বাবার নামও পেয়ে গেছেন, মায়ের নামও পেয়ে গেছেন। যাওয়ার পর আমি এখানে কি বললাম, উনি যেহেতু বিবাহিতা মহিলা, 2002 সালের ওনার কোনো রিলেটিভ, রক্তের সম্পর্ক এরকম যদি কেউ হয়ে থাকে, সেটা হচ্ছে ওনার বাবা মা সবার আগে, তো তার নাম দিয়ে এই জায়গাটা ফিল আপ করবেন। তো দেখুন উনি বাবার নাম দিয়ে ফিল আপ করেননি, উনি কি করেছেন, মায়ের নাম দিয়ে ফিল আপ করেছেন। তো তাহলে উনি প্রথম ওনার মায়ের নাম এখানে লিখে দিয়েছেন। দেখুন আমরা উপরের কলামেতে এখানেতে মায়ের নাম লিখেছি, তাই এখানে রিলেটিভ আকারে উনি কি করলেন, মায়ের নাম দিয়ে দিয়েছেন, ব্র্যাকেটে লিখে দিয়েছেন দেখুন বাবা অথবা মায়ের নাম। আপনি চাইলে এখানটা বাবার নামও দিতে পারেন, আপনি চাইলে এখানটা মায়ের নামও দিতে পারেন। ওনার মন গেছে উনি মায়ের নাম দিয়ে ফিল আপ করেছেন, কারণ আমি প্রথমেই বলেছি এগুলো হচ্ছে স্পেশাল কেস যেগুলো বিএলও নিজে ফিল আপ করেছেন যারা পারছিল না। ঠিক একইভাবে 2002 এর লিস্টে মায়ের নামটা যেখানটায় পাওয়া গেছে, তার ডান পাশটাতেই পাওয়া গেল কি, তার ভোটার কার্ডের নম্বর। দেখে দেখে সিম্পলি একদম টুকে দেওয়া হলো। যদি ভোটার কার্ডের নম্বর না পাওয়া যেত, তাহলে এই জায়গাটা ফাঁকা রাখতে হতো, কিচ্ছু লেখার দরকার ছিল না। কারো কারো হয় এরকম, 2002 এর লিস্টে নাম আছে কিন্তু ভোটার কার্ডের নাম্বার দেওয়া নেই। তো যাই হোক, উনি দুটোই পেয়ে গেছেন, মায়ের নাম আর মায়ের ভোটার কার্ডের নম্বর, দেখে দেখে লিখে দিয়েছেন। এবার মায়ের নামের পাশে সম্পর্কের একটা জায়গাতে বা আত্মীয়ের জায়গাতে দেখতে পাওয়া গেল যে এই বিবাহিতা মহিলাটির বাবার নাম দেওয়া আছে। ব্যাস, সঙ্গে সঙ্গে উনি কি করলেন, আত্মীয়ের নামের জায়গাতে নিজের বাবার নামটাকে লিখে দিলেন। কেন লিখে দিলেন না, মায়ের নামের পাশে আত্মীয়ের নাম হিসেবে বাবার নামটা দেওয়া আছে তাই লিখে দিলেন। দেখুন এখানে লেখা আছে আত্মীয়ের সঙ্গে 2002 সালের লিস্টে যার নাম আছে। ঠিক এই তথ্যটা মানে উনি দেখছেন আর লিখছেন, এটাই হচ্ছে ওনার কাছে মদ্দা কথা। কোনো কিছু মন গড়া কাহিনী তো এখানে দেওয়ার দরকার নেই, নামের পাশে দেখলেন যে আত্মীয় হিসেবে বাবার নাম দেওয়া আছে তো লিখে দিলেন। এবার এখানে চলে আসি যে জায়গাটা আমরা যেটা বিবাহিতা মহিলাদের ক্ষেত্রে প্রায়শই ভুল করি। এবার নিচে রয়েছে সম্পর্কের জায়গাটা, এখানটা আপনারা ভালো করে দেখুন, এখানটায় লেখা আছে বাবা, একটু খটকা লাগবে, কারণ আমরা বহু ভিডিওতে বলেছি, বহু ভিডিওতে আপনারা দেখেছেন, এখানে যাকে নাম দিচ্ছেন প্রথম আত্মীয়ের যার নাম দিচ্ছেন আর এখানে যার নাম দিচ্ছেন, এই দুজনের মধ্যে সম্পর্কটা কি সেটা এখানে লেখার কথা বলা হয়েছে। কিন্তু এখানে বিএলও, কোনো এক জায়গার বিএলও, তিনি মনে করেছেন যে না, এদের দুজনের মধ্যে সম্পর্ক, বাবা মায়ের মধ্যে কি সম্পর্ক সেটা দেওয়ার দরকার নেই। যিনি এখানে ভোটার, অর্থাৎ যিনি এই ফর্মটা ফিল আপ করছেন সেই ভদ্রমহিলা, বিবাহিতা মহিলা, তিনি এখানে তার সাথে নরহরি মণ্ডলের এই আত্মীয়ের নামের সম্পর্কটা কি সেটা এখানে লিখে দিয়েছেন। আপনারা নিজেদের বিএলওর সাথে একটু কনসাল্ট করে তবে এই জায়গাটা কিন্তু ফিল আপ করবেন। তো যাই হোক, এখানে নরহরি মণ্ডলকে আত্মীয়ের নাম হিসেবে লিখে উনি নিজের সাথে সম্পর্ক স্থাপন করে এই জায়গাটায় লিখেছেন বাবা, কারণ এই বাবা কথাটা তো আর ওই 2002 এর ভোটার লিস্টে লেখা নেই। তাহলে সম্পর্ক স্থাপন করার বা লিঙ্কেজ করার একটা ব্যাপার থাকে, যেটা বর্তমানে মানুষ ভাবছে লিঙ্কেজটা কোথা থেকে হবে, এই চিন্তাটা কিন্তু খুব ঘুরপাক খাচ্ছে মাথায়। তো যাই হোক, এটা গেল।
বাবা লিখে দেওয়া হয়েছে, আপনারা কিন্তু নিজেদের বিএলওদের সাথে একটু কথা বলে নেবেন, কারণ ফর্মটা আপনি ফিল আপ করে বিএলওকে জমা দেবেন, আপনার তথ্য সেই জায়গাটা ওনার চিন্তাধারা অনুযায়ী কিন্তু ফিল আপ করবেন। এখানে এই বিএলও এরকম চিন্তাভাবনা পোষণ করেছেন তাই লিখেছেন, এটা কিন্তু সম্পূর্ণ ওনার ব্যক্তি। এরপর চলে আসছি এই যে জায়গাটা, এখানে লেখা রয়েছে জেলা। তো ওই ভোটার লিস্ট আপনি দেখবেন, দেখে সেই সময় জেলাটার নাম কি দেওয়া ছিল সেটা এখানে লিখে দেবেন। তো এই জায়গাটাতে পূর্ব বর্ধমান লেখা রয়েছে, আমার মনে হয় না যে 2002 সালে বর্ধমান জেলাটা ভাগ হয়ে গিয়ে তখনই নামটা পূর্ব বর্ধমান হয়ে গিয়েছিল। তো এখানে 2002 সালেতে আমার মনে হয় এই জায়গাটা বর্ধমান লেখাটা জরুরি ছিল, কিন্তু যাই হোক এটা আপনারা একটু ভালো বুঝবেন। ব্যাপারটা ওটা নয়, ব্যাপারটা হচ্ছে এটাই যে 2002 এর লিস্টের প্রথম পাতায় আপনার যে জেলার নাম লেখা থাকবে সেটাই লিখবেন। বর্তমানে যে জেলা নাম পরিবর্তন হয়ে গেছে কি ভাগ হয়ে গেছে এসব আপনার মাথা ঘামাবার কোনো দরকার নেই, যেটা দেখবেন সেটা লিখবেন। সেই অনুযায়ী আপনি কি করবেন, সেই সময়কার ওই ভোটার লিস্টে যে রাজ্যের নাম দেওয়া ছিল পশ্চিমবঙ্গ, তো সেটা আপনি লিখবেন, আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেটা আপনি লিখবেন। এবং সেই সময়কারী বিধানসভা ক্ষেত্রের নম্বরটাও কিন্তু দেখবেন পাশে লেখা আছে, তো আপনি সেই বিধানসভা ক্ষেত্রের নম্বরটা লিখে ফেলবেন। আর তার নিচে এখানে বিধানসভা ক্ষেত্রের নম্বরটা রয়েছে, সেই সময় বিধানসভা ক্ষেত্রের নম্বর কি ছিল, এখানে দেখুন 85 লেখা রয়েছে। ঠিক একই রকমভাবে বিধানসভা ক্ষেত্রের নম্বরের পাশে আপনি পেয়ে যাবেন অংশ নম্বর, দেখে দেখে 108 এই যে কথাটা লিখেছেন এখানে অংশ নম্বর আকারে আপনি লিখে দেবেন। আর পাশে রয়েছে ক্রমিক সংখ্যা, এই ক্রমিক সংখ্যাটা এখানে যেটা রয়েছে আপনাকে আরও একবার ওই 2002 সালের লিস্টে একটু উঁকি দিতে হবে। যেহেতু আপনি এখানে নিজের মায়ের নামকে দিয়ে প্রতিস্থাপন করেছেন, তাই নিজের মায়ের নামের পাশে যাবেন, দেখবেন মায়ের নামের বাম পাশে ক্রমিক সংখ্যা বলে ঠিক একই রকম ক্রমিক সংখ্যা বলে কথাটা লেখা রয়েছে। তো আপনি দেখে দেখে মায়ের নামের পাশে যে ক্রমিক সংখ্যাটি রয়েছে সেটি এখানে লিখে দেবেন। তো এই গেল হচ্ছে পুরো ব্যাপার। যাদের 2002 সালে মানে যেসব মহিলাদের 2002 সালে নাম ছিল না, 2025 সালে আছে এমন স্ত্রী বা বউ যারা অন্য জায়গা থেকে শ্বশুর বাড়িতে এসেছেন তাদের জন্য এটা। এবার দ্বিতীয় ফর্মে আমরা চলে যাব। আর যেটা বলতে ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে যিনি ভোটার, যিনি ফর্মটা ফিল আপ করছেন, যার নাম একদম প্রথম দিকে ইলেকশন কমিশন থেকে ছেপে দেওয়া আছে, তার নামে এখানে কিন্তু সই হবে, তিনি এখানে সই করবেন। ইংরেজিতে করুন, বাংলাতে করুন, কিচ্ছু অসুবিধা নেই। এবং সাথে আপনি এখানে তারিখটা মেনশন করে দেবেন যেদিন আপনি ফর্মটা জমা করছেন। আর বিএলও এই নিচের জায়গাটাতে সই করবে, এটা আপনার দেখার আর দরকার নেই। এবার দ্বিতীয় ফর্মে আমরা যাচ্ছি। দ্বিতীয় ফর্মের আমাদের টপিক কি, ছেলে অথবা মেয়ে যাদের নাম 2002 এবং 2025 সালের তালিকাতে আছে, মানে 2025-এও রয়েছে আবার 2002 সালেও রয়েছে, তার মানে বয়সটা কিন্তু অনেকটাই বেশি হতে হবে। তো প্রথমেই দেখে দিন যে প্রথম এই বক্সগুলো, এগুলো নিয়ে আমি আর কিছু বলছি না, একটু আগেই বলে দিলাম সবার ক্ষেত্রে একই রকম, এখানটায় জাস্ট একটি নতুন ফটো চিটিয়ে দেবে। এরপর দেখুন যেহেতু এনার 2002 সালের লিস্টে নাম আছে, তাহলে এনার বয়সটা কিন্তু অনেকটাই বেশি হওয়ার কথা। তো প্রথমেই রয়েছে ওনার জন্ম তারিখ, এই কলামটাতে লিখতে হবে, এই বক্সটাতে। উনি ওনার জন্ম তারিখ সম্পূর্ণভাবে জানেন, তাই এখানে যেমন জন্ম তারিখ উনি সেইভাবে লিখে নিয়েছেন। এখানে আপনাদেরকে বলে দিই, হয়তো আপনি ভোটার কার্ডে বা ভোটার তালিকা যেটা 2025-এর, আপনাকে এই জায়গাটা তো 2025-এর লিস্ট থেকে ফিল আপ করতে হবে এই পুরো জায়গাটা। তো সেখানে 2025-এর ভোটার লিস্টে আপনি দেখতে পেলেন যে আপনার শুধু জন্ম সালটা দেওয়া আছে ভোটার যে তালিকা বা ভোটার কার্ডে, আপনার এই মাস আর দিন এগুলো লেখা নেই, ক্রস মার্ক দেওয়া আছে। তো আপনি কিভাবে করবেন, যদি আপনার একান্তই জানা না থাকে তাহলে আপনি এখানে 1/1/1976, যদি কারোর না জানা থাকে, আবার ধরুন হতে পারে কারোর জন্ম সালটা হচ্ছে 1965, তাহলে 1/1/1965 এরকমভাবে লিখতে পারেন। বা আপনি এটাও করতে পারেন যে যদি ধরুন আপনার ভোটার কার্ডে দেওয়া নেই, কিন্তু হতে পারে আপনার আধার কার্ডে দেওয়া রয়েছে, তাহলে আপনি সেই অনুযায়ী যে জন্ম সালটা হবে সেটা আপনি এখানে লিখবেন, মানে পুরো জন্ম তারিখটা এখানে আপনাকে লিখতে হবে। যদি কারোর না জানা থাকে তাহলে ওই 1/1/1976, 1/1/1965 এইভাবে কিন্তু লিখে নেবেন। এরপর চলে আসছি আমরা যে এই ব্যক্তির আধার কার্ড নাম্বার দেওয়ার কথা এখানে বলা আছে, যদি আধার কার্ড দিতে চান তাহলে আধার কার্ডের নাম্বারটা এখানে দেবেন, না দিতে চাইলে ফাঁকা দিয়ে দেবেন। এরপর মোবাইল নাম্বার এখানে একটা দিয়ে দেবেন, মোবাইল নাম্বারটা যেন চালু থাকে, ভবিষ্যতে কোনো SMS ইত্যাদি যেতে গেলে বা ওটিপি ফুটিপি যেতে গেলে যেন এই মোবাইল নাম্বারে পাওয়া যায়। তো মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেল। এরপর কি করবেন, এই যে ব্যক্তি উনি 2025 সালের ভোটার লিস্টটা ডাউনলোড করবেন, বর্তমানে যেখানে ভোট দেন সেই বুথের ভোটার লিস্ট ডাউনলোড করলেন, খুঁজে খুঁজে নিজের নামের কাছে চলে গেলেন, যাওয়ার পর দেখলেন তার নামের পাশে আত্মীয় হিসেবে ওনার বাবার নাম দেওয়া আছে। তো এখানে বলাই আছে যে পিতার নাম দিতে, তাই সেখানে যেমন নামের বানান রয়েছে দেখে দেখে কিন্তু এখানে লিখে দিয়েছেন। এরপর কি করলেন, ঠিক একইভাবে নিজের নামের নিচেই দেখতে পেলেন বাবার নাম রয়েছে,
তো বাবার নাম দেখতে পাওয়ার পর কি করলেন, বাবার নামের পাশে ভোটার কার্ডের নম্বর দেওয়া আছে কিনা সেটা খুঁজে পেলেন। এই নিচটাতে বাবার ভোটার কার্ডের নম্বরটা দিয়ে দিলেন। যদি খুঁজে না পেতেন তাহলে ফাঁকা রাখলেও কিন্তু কোনো অসুবিধা হতো না। তাহলে এই বক্সে নিজের বাবার নাম হয়ে গেল, যদি এপিক কার্ডের নম্বর থাকে বাবার তাহলে সেটা এখানে দেওয়া হয়ে গেল। ঠিক একইভাবে নিচে নিজের মায়ের নাম দিলেন এবং তার নিচে মায়ের নামের পাশে যে এপিক নম্বর ছিল ওই ভোটার লিস্টে সেই এপিক নম্বর দেখে দেখে লিখে নিলেন 2025 সালের লিস্ট অনুযায়ী। তো তারপর চলে আসছি এই যে জায়গাটায়, দেখুন লেখা আছে স্বামী অথবা স্ত্রীর নাম যদি থাকে। এখানে যিনি ফর্মটা ফিল আপ করছেন তিনি একজন পুরুষ এবং বিবাহিত, তো ওনার স্ত্রী রয়েছে, তো সেই কারণে স্ত্রীর নামও 2025-এর ভোটার লিস্টে রয়েছে। সেখান থেকে খুঁজে নিয়ে নিজের স্ত্রীর নামের বানানটা কিন্তু এখানে লিখলেন, মানে স্ত্রীর নাম লিখে দিলেন এখানেতে, যেমন বানান রয়েছে সেখানেতে। ঠিক একইভাবে তার নিচে স্ত্রীর ভোটার কার্ডের নাম্বারটা এখানে লিখে দিলেন। দেখুন এখানে নতুন টাইপের ভোটার কার্ড, যদিও এই ভদ্রলোকের অনেক আগেই ভোটার কার্ড তৈরি হয়ে গেছে, কিন্তু হয়তো বিবাহ দেরি করে করেছিলেন বা ভবিষ্যতে হয়তো স্ত্রীর ভোটার কার্ড কিছু সংশোধন হয়েছে, নতুন ভোটার কার্ড এসেছে। দেখুন নতুন টাইপের ভোটার কার্ডের নম্বর কিন্তু এখানে দেওয়া হয়েছে। তো ম্যাটারটা ওটা নয়, ম্যাটার হচ্ছে যদি আপনার কাছে অ্যাভেলেবেল থেকে থাকে স্ত্রী এবং স্ত্রীর ভোটার নম্বর, তো আপনি সেটা এখানে দিয়ে দেবেন। তো এই জায়গাটা গেল টোটাল 2025-এর ব্যাপার। এবার চলে আসবো আমরা নিচের দিকে, যেই জায়গাটায় 2002-এর ডেটা ফিল করতে হবে, কারণ এই ব্যক্তির ভালো করে দেখুন 2002-এও নাম আছে 2025-এর, তাহলে 2025টা ফিল আপ হয়ে গেল, কিন্তু 2002টা সেটা এবার আমরা ফিল আপ করাটা দেখবো। তো দেখুন 2002-এর ভোটার লিস্টে যেহেতু এই ভদ্রলোকের নাম আছে, তাই উনি কিন্তু এই বাম দিকের বক্সটা ফিল আপ করবেন, ডান দিকেরটা কিন্তু সম্পূর্ণরূপে ছেড়ে দেবেন। কেন দেবেন তার কারণ আমি অনেক আগেই একটা ভিডিওতে পুরোপুরি এক্সপ্লেন করেছি। উনি 2002-এর ভোটার লিস্টে যেহেতু নিজে একদম স্বচ্ছ ভোটার, নিজেকে প্রতিস্থাপন করতে পেরেছেন, তাই ওনার আর আত্মীয়ের ডিটেলস দিয়ে ডান দিকটা ফিল আপ করার কোনো মানেই হয় না। তো সেই কারণে দেখুন বিএলওর সাথে আমিও সহমত, বিএলও সহমত, সেই কারণে বিএলও কিন্তু সুন্দরভাবে এখানে ফিল আপ করেছেন। তো এখানে যিনি ভোটার 2002 সালে ওনার নাম আছে, উনি কি করলেন 2002 সালের ভোটার লিস্টটা ডাউনলোড করলেন, খুঁজে খুঁজে নিজের নামটা বের করলেন এবং সেখানে যেমন নামের বানান ছিল সেই অনুযায়ী নির্বাচকের নাম হিসেবে নিজের নামটা লিখে ফেললেন। ঠিক একইভাবে উনি 2002-এর ভোটার লিস্টে ওনার ভোটার কার্ডের নম্বর তখনই নাকি চেঞ্জ হয়ে গেছিল। তো যাই হোক WB18 ইত্যাদি দিয়ে হয়, WB95 কেমন একটা টাইপের হয়, অনেক বড় ভোটার কার্ডের নম্বর, কিন্তু ওনার 2002 সালেই দেখুন অনেক সুন্দর একদম কম্প্যাক্ট একটা ভোটার কার্ডের নাম্বার কিন্তু এখানে রয়েছে। ব্যাপারটা ওটা নয়, যেমনই থাকুক যাই থাকুক, নামের বানান ভুল থাকুক, ভোটার কার্ডের নাম্বার ছোট থাকুক বড় থাকুক, কিচ্ছু এসে যায় না। 2002-এর লিস্ট বের করেছেন এবং উনি ওখান থেকে দেখে নিজের এপিক নম্বরটা লিখে দিয়েছেন। যদি না থাকে তাহলে কিন্তু লেখার দরকার নেই, ফাঁকা দেবেন, বারবার বলছি এই জিনিসটা। এরপর নিজের নামের পাশে সেখানে আত্মীয়ের নাম হিসেবে দেখতে পেলেন বাবার নামটাকে, বাবার নামের বানান যেমন ছিল ঠিক সেইভাবে লিখে দিলেন। একটু আগেও আমরা উপরের দিকে যেখানে 2025-এর কলামটা ফিল করছিলাম সেখানে বাবার নামের বানান কিন্তু এরকমই ছিল, চেঞ্জ হয়নি, বাবার নাম লেখা হয়ে গেল। এরপর যেহেতু নিজে এখানে নিজের নাম লিখেছেন আর এখানে বাবার নাম লিখেছেন, তাহলে এই উভয়ের মধ্যে সম্পর্ক একটাই হতে পারে, পিতা এবং পুত্রের, তাই সম্পর্কের ঘরে উনি পিতা লিখেছেন। এরপর এখানে জেলা আকারে উনি নাম দিয়েছেন বাঁকুড়া, কারণ সেই সময়েতে বাঁকুড়া জেলায় হয়তো তিনি বসবাস করতেন। তারপর নিজের রাজ্যের নাম পশ্চিমবঙ্গ, তারপর বিধানসভা ক্ষেত্রের নাম এখানে দেওয়া হয়েছে জয়পুর 1, সেই সময় হয়তো ছিল 2002-এর ভোটার লিস্টে। তারপর সেই অনুযায়ী উনি বিধানসভা ক্ষেত্রের নম্বর এবং অংশ নম্বর এবং নিজের নামের পাশে আবার চলে গিয়ে তার ক্রমিক সংখ্যাটা বা সিরিয়াল নম্বরটা কত সেটা এখানে লিখে ফেলেছেন। লেখা হয়ে যাবার পর ডান দিকটা সম্পর্কে কিন্তু উনি ভুলেই গেছেন, ডান দিকটা কিন্তু উনি ফিল আপ করবেন না, কারণ 2002-এর লিস্টে ওনার নাম আছে, এটাই তো সবচেয়ে বড় সত্য। কোনো আত্মীয় দিয়ে প্রমাণ করার বা লিঙ্ক করার কোনো মানেই হয় না। ফিল আপ করা তাহলে হয়ে গেল 2025-এ ওনার নাম আছে, 2002-এ ওনার নাম আছে, সহজ সরলভাবে বিএলও কিন্তু ফিল আপ করে দিয়েছেন। আর নিচে বললেন কি ওনাকে সই করে দিতে, দেখুন উনি সই করে দিয়েছেন, বাংলাতেও করতে পারেন, ইংরেজিতেও করতে পারেন এবং সাথে যেদিন ফর্মটা আপনি জমা দিচ্ছেন সেদিনের ডেট দিয়ে দেবেন। এটা গেল একটা ব্যাপার। দ্বিতীয় নম্বর ফর্ম ফিল আপ করা আমাদের শেষ। এরপর 3 নম্বর আমরা যে ফর্মটা ফিল আপ করবো সেটা হচ্ছে, দেখুন লেখা আছে ছেলে অথবা মেয়ে যাদের নাম 2002 সালে ছিল না কিন্তু 2025 সালে রয়েছে নিজের বুথেতে। ভালো করে লক্ষ্য করবেন, 2002 সালে ছিল না, 2025 সালে রয়েছে। তাহলে তারা কিভাবে ফিল আপ করবেন? দেখুন ওপরের দিকটা আমি আর বলছি না, ছবি চেটাবেন ইত্যাদি ইত্যাদি যা খুশি করবেন। এবার 2025-এর জায়গাটাতে চলে আসুন। 2025 সালে নাম রয়েছে মানে 2025টা তো ফিল আপ করতেই হবে। তো উনি 2025-এর ভোটার লিস্ট ডাউনলোড করলেন এবং হাতের সামনে রাখলেন। তো আপাতত ওনাকে যেটা ফিল করতে হচ্ছে সেটা হচ্ছে নিজের জন্ম তারিখ। ওনার জন্ম তারিখ নিশ্চয়ই জানা থাকার কথা, কারণ 2025-এ ওনার লিস্ট আছে, মানে খুব বেশি আগে ওনার জন্ম নয়।
তাই এখানে সম্পূর্ণ উনি আবার কি করেছেন, ইংরেজিতে নিজের জন্ম তারিখটা লিখেছেন। কোনো অসুবিধা নেই, বাংলায় লিখুন বা ইংরেজিতে কোনো অসুবিধা নেই। জন্ম তারিখ লেখা হয়ে যাবার পর ওনার একটু আধার কার্ডের নাম্বার দিতে অসুবিধা ছিল, তাই উনি আধার কার্ডের জায়গাটা দেখুন ফাঁকা রেখেছেন, কারণ এখানে লেখাই তো আছে ঐচ্ছিক, অতএব জোর কাউকে করা যাবে না। তাহলে আধার কার্ডের নাম্বারটা উনি ফাঁকা দিলেন, আপনি চাইলে লিখতে পারেন। এরপর চলে আসছি মোবাইল নাম্বার। উনি মোবাইল নাম্বার দিতে কোনো আপত্তি করেননি, মোবাইল নাম্বার দিয়ে দিয়েছেন। তারপর চলে আসছি, এখানে লেখা রয়েছে পিতার অথবা অভিভাবকের নাম। 2025-এর ভোটার লিস্ট ডাউনলোড করে উনি দেখতে পাচ্ছেন নিজের নামের পাশে আত্মীয় হিসেবে ওনার বাবার নাম লেখা রয়েছে। তো উনি কি করলেন, সেই বাবার নামের বানান যেমন রয়েছে এখানে কিন্তু লিখে দিলেন। আপনার যদি মনে হয় যে আপনি ইংরেজিতে লিখবেন, লিখতে পারেন, কিন্তু আপনার ভোটার লিস্টে আপনার নামের পাশে বাবার নামটা তো ইংরেজিতে লেখা নেই, বাংলাতে লেখা রয়েছে। তাহলে নিজে ইচ্ছাকৃতভাবে কেন ইংরেজিতে লিখবেন? বানান ভুল হতে পারে, গন্ডগোল হতে পারে, তো বাংলায় লিখবেন। এরপর নিচে রয়েছে পিতার অথবা অভিভাবকের এপিক নম্বর। এটা তো ওনার জানা নেই। এখানে যিনি ফর্মটা ফিল আপ করছেন বা যিনি এখানে নির্বাচক বা ভোটার, তার বাবার আইডি কার্ডের মানে ভোটার আইডি কার্ডের নাম্বার তো ওনার জানা নেই। তো উনি কি করলেন, 2025-এর লিস্ট তো ওনার কাছে ডাউনলোড করাই রয়েছে, নিজের নামটা খুঁজে পেয়েছেন, তার কাছাকাছি বাবার নামটাও খুঁজে পেয়ে গেলেন। বাবার নামের পাশে গিয়ে দেখলেন এই ভোটার কার্ডের নম্বর দেওয়া রয়েছে। বাবা অনেক পুরানো দিনের মানুষ, তার ভোটার কার্ডের নম্বর পুরানো, তো সেটাই দেখে দেখে এখানে লিখলেন। লেখার পর বাবার নামের নিচে আবার মায়ের নামও পেয়ে গেলেন। ঠিক একইভাবে মায়ের নামটাও এখানে দেখে দেখে লিখে নিলেন, যেমন নামের বানান রয়েছে সেই রকম। আর মায়ের ভোটার কার্ডের নম্বরটাও কিন্তু পেয়ে গেলেন, তাহলে এখানে মায়ের ভোটার কার্ডের নম্বরও দিয়ে দিয়েছেন। কোথাও কিন্তু তার কোনো অসুবিধা হয়নি। কিন্তু এবার ব্যাপার হচ্ছে, এখানে হয়তো উনি হতে পারে অবিবাহিত, তাই এখানে স্ত্রীর নাম উনি দেননি। আর স্ত্রীর নাম যেহেতু দেননি, তাহলে তার এপিক নম্বর দেওয়ার এখানে কোনো প্রসঙ্গই আসে না। যদি কেউ বিবাহিত হন তাহলে সেখানে স্ত্রীর নাম দিবেন বা স্বামীর নাম দেবেন, আর যদি দেন তাহলে তার নিচে এপিক নম্বরটা দিয়ে দেবেন, যদি না থাকে পুরো ফাঁকা রেখে দেবেন। এমন তো হতেই পারে যারা অবিবাহিত বা অবিবাহিতা, তাহলে তাদের ক্ষেত্রে এই জায়গাটার কোনো প্রসঙ্গটাই আসবে না, তো ফাঁকা রয়ে গেল। এটা আপনাদের কাছে নিশ্চয়ই ক্লিয়ার। তাহলে এই জায়গাটা আবারও বলছি 2025-এর নিয়মে ফিল আপ হয়ে গেল, যাদের 2002-এর নাম নেই কিন্তু 2025-এ রয়েছে। এবার এখানটা ফিল আপ করার পর প্রশ্ন আসবে, 2025-এর ডিটেলসে আমার নাম রয়েছে, তাহলে 2025-এর জায়গায় আমি ফিল করে দিয়েছি, তাহলে 2002-এ আমার নেই, আমি আর এগোবো না। কিন্তু না, আপনাকে একটু এগিয়ে নিচের দিকে আসতে হবে। আগেও বলেছি 2002-এ যেহেতু আপনার নাম নেই, বাম দিকটা ফাঁকা রাখতে হবে, ফাঁকা রয়েছে। এবার ডান দিকে চলে আসুন। আপনাকে কি করতে হবে, 2002-এ আপনার নাম নেই তো কি হয়েছে, আপনাকে খুঁজতে হবে যে আপনার কোনো রক্তের সম্পর্কের কোনো আত্মীয়ের 2002-এর লিস্টে নাম আছে কিনা। দেখা গেল যে আপনার বাবা অথবা মা, আপনার ঠাকুরদা বা ঠাকুরমা, এই 4জন ব্যক্তির মধ্যে কোনো একজনের রয়েছে। এই ভদ্রলোকের খুবই ভাগ্য ভালো, ঠাকুরদা ঠাকুরমায়ের দরকার পড়েনি, বাবা এবং মায়ের নাম পেয়ে গেছেন উনি। তো 2002-এর ভোটার লিস্টটা উনি বর্তমানে যে বুথে ভোট দেন সেখানের 2002-এর ভোটার লিস্টটা ডাউনলোড করে নিয়েছেন। ডাউনলোড করে উনি চাইছেন কি, যে ওনার বাবার নামটা রয়েছে কিনা দেখার। খুঁজে খুঁজে বাবার নাম পেয়ে গেছেন। তো 2002-এর লিস্টে বাবার নামটাকে খুঁজে পাওয়ার পর সেখানে বাবার নামের বানান যেমন ছিল তেমনটা দেখে দেখে লিখেছেন। কিন্তু এক্ষেত্রে হয়ে গেছে কি, যে উনি 2002-এর লিস্টে কিন্তু আর বাবার ভোটার কার্ডের নাম্বারটা পাননি। 2025 যখন আমরা দেখলাম তখন দেখলাম বাবার ভোটার কার্ডের নাম্বার উনি দিয়েছেন, কিন্তু 2002-এর লিস্টে কোনো না কোনোভাবে ওনার বাবার এপিক নম্বরটা কিন্তু মিসিং ছিল। যেহেতু মিসিং তাই উনি লেখেননি। আপনার ক্ষেত্রে যদি খুঁজে পান তাহলে লিখে দেবেন। এই জায়গাটা উনি বাবার নাম দিয়েছেন, আপনি চাইলে মায়ের নাম দিয়েও লিঙ্ক করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, এরপরে নিচে রয়েছে আত্মীয়ের নাম। যেহেতু এখানে বাবার নাম দিয়েছেন, বাবার নামের পাশে সেখানেতে আত্মীয় হিসেবে লেখা ছিল এখানে এই ভদ্রলোকের নাম। এই ভদ্রলোককে, এই ভদ্রলোক হচ্ছে এই ওপরে থাকা ব্যক্তির বাবা। দেখুন লেখা আছে 2002 সালের লিস্টে থাকা বাবার বাবার নাম। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে ঠাকুরদার প্রসঙ্গ এসে গেছে। এখানে যিনি ফর্মটা ফিল আপ করছেন তার বাবা, আর এখানে যেই ব্যক্তি আত্মীয়ের ঘরে নামটা লেখা রয়েছে, এই নিচে যিনি ফর্মটা সই করছেন আর কি, যিনি ভোটার, তার দাদু বা ঠাকুরদা। এখানে লেখা হয়ে গেল। লেখার পর এখানে সম্পর্ক আকারে কি দিয়েছেন উনি, দেখুন লিখেছেন বাবার বাবা অথবা ঠাকুরদা। তো বিবাহিতা মহিলাদের ক্ষেত্রে আমরা এই সম্পর্কের জায়গাটা একটা অন্যরকম লিখছিলাম, কিন্তু এই মহিলার তো বিবাহ হয়নি। তো সেক্ষেত্রে উনি সিম্পলি কি করলেন, ওপরে বাবার নাম দিয়েছেন, এখানে নিজের বাবার নাম দিয়েছেন। তাই এখানে সম্পর্ক আকারে এই দুজনের মধ্যে কিন্তু প্রতিষ্ঠা করে উনি লিখে দিয়েছেন বাবার বাবা অথবা ঠাকুরদা। ভালো করে দেখুন, এই দুটো লিখলে যেটা হয়, বাবার বাবা বললে এই দুজনের মধ্যে সম্পর্কটা প্রতিষ্ঠা হলো, আর ঠাকুরদা লিখে দিলে কিন্তু নিজের সম্পর্কটাও প্রতিষ্ঠা হয়ে গেল। খুব বুদ্ধি করে কিন্তু এই জায়গাটা লেখা হয়েছে। এরপর ঠিক একই রকম 2002-এর লিস্টে উনি দেখলেন যে সেই সময় বীরভূম জেলাতে বসবাস করতেন ওনারা, লিখেছেন।
জেলার নামটা লেখা হয়ে গেল, তারপর চলে এলেন রাজ্যের নাম, রাজ্যের নামও পশ্চিমবঙ্গ, সেই সময় যা ছিল বর্তমানেও তাই আছে, তাই সেই সময়কার পশ্চিমবঙ্গ রাজ্যের নাম লিখলেন। এবং বিধানসভা ক্ষেত্রের সেই সময় নাম ছিল শান্তিনিকেতন, সেটাও লিখলেন। লেখার পর চলে এলেন একদম ফার্স্ট পেজে, 2002-এর ভোটার লিস্টের একদম ফার্স্ট পেজে, সেখানে এসে দেখলেন যে বিধানসভা ক্ষেত্রের নামের পাশে বিধানসভা ক্ষেত্রের নম্বরটাও দেওয়া আছে, সেই অনুযায়ী নম্বরটা লিখলেন। তার পাশেই লেখা রয়েছে অংশ নাম্বারটা, সেটাও দেখে দেখে লিখলেন। আর আবার বাবার নামের পাশে চলে এসে সেখানে দেখতে পেলেন বাবার নামের পাশে ক্রমিক সংখ্যা বা সিরিয়াল নাম্বারের ঘরে লেখা আছে 120, সেটা দেখে দেখে লিখে দিলেন এবং নিচে এখানে নিজের সই করলেন, ইংরেজি অথবা বাংলায় যে কোনো একটা করতে পারেন, আর সাথে সাথে ডেট দিয়ে দিলেন। তাহলে আশা করছি এই যে টোটাল আমি 3টে ফর্ম দেখালাম, যে যার ক্যাটেগরিতে পড়বেন সেই অনুযায়ী কিন্তু নিজেরা একটু ভালো করে বুঝে নিয়ে তবেই কিন্তু এই ফর্মগুলো ফিল আপ করবেন। আবারও বলে দিই, এই ফর্ম কিন্তু আমার ফিল আপ করা নয়, একজন অভিজ্ঞ বিএলও যিনি অনেকবার ট্রেনিং নেবার পর কিন্তু এই যে ক্রাইটেরিয়াগুলো সেগুলো ভালো করে বুঝে শুনে ফিল আপ করেছেন। যদি আপনাদের এই ধরনের ব্যাপারটা ভালো লাগে বা আপনি নিজেদের সাথে সম্পর্ক স্থাপন করতে পারেন যে হ্যাঁ বিএলও এখানে ঠিকঠাকই ফিল আপ করেছেন, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কারণ আমারও তো জানার দরকার আছে যে বিএলও সঠিকভাবে আপনাদের মতো করে আপনারা যেটা চাইছেন বা আপনারা যেটা বুঝছেন সেই রকম করে ফিল আপ করেছেন কিনা। তো অবশ্যই সেইভাবে ফিল আপ করে নিন, হাতে এখন অনেক সময় রয়েছে, খুব ধীরে সুস্থে সাবধানে ফর্মটা ফিল আপ করবেন, খুব ঠান্ডা মাথায় করবেন, কোনো চাপ নেওয়ার কোনো দরকার নেই। তো যাই হোক, আপাতত আপনাদের জন্য এটুকুই আপডেট রয়েছে আমার কাছে। যদি ভিডিওটি উপকারে আসে সবার সাথে শেয়ার করবেন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।